হ্যাঁ, ছোট্ট বন্ধুরা, আমি তোমাদের গল্প দাদু এসে গেছি। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল 12 মাসে 13 পার্বণ তোমাদের গল্প শোনানোর জন্য। আমি তোমাদের আগে অনেক তারিণী খুঁড়োর গল্প শুনেছি। আজকেও আমি তোমাদের তারিণী খুঁড়োর গল্প শোনাবো। এই গল্পটার নাম হচ্ছে শেঠ গঙ্গারামের ধনদৌলত। তারিণী খুঁড়োকে তোমরা জানো, সুতরাং নতুন করে আমার বলার কিছু নেই। সেই তারিণী খুঁড়ো তখন সেই ন্যাপলা এবং তার 5 জন বন্ধু বান্ধবের সাথে গল্প আরম্ভ করল। এখন আমার যে চেহারাটা দেখছিস, বললেন তারিণী খুঁড়ো, তার থেকে আমার ইয়াং বয়সের চেহারা কোনো কল্পনাই করতে পারবি না, মানে সম্পূর্ণ আলাদা। কীরকম চেহারা ছিল আপনার খুঁড়ো? ধর্মেন্দ্রর মতন? জিজ্ঞেস করলো ন্যাপলা। ছ্যা, ওরম ন্যাশপাতি মার্কা চেহারা আমার ছিল না। চেহারা তো নয়, টকটকে রং, ব্যায়াম করা পাখানো শরীর, জামা খুললে মনে হতো প্রত্যেকটা মাসল আঙুল দিয়ে দেখানো যায়। অ্যানাটমির চার্টের দরকার হতো। আর ফিল্ম স্টারের কথা বলছিস, কত অফার পেয়েছি জানিস খুঁড়ো, এই খুঁড়োকে হিরো করার জন্য। ইস, আপনি তা অফার নিলেন না কেন? বলল ন্যাপলা। অবশ্যই তখন বোধহয় সাইলেন্ট ছবি ছিল, তাই না? কে বলল সাইলেন্ট? আমি বলছি স্বাধীনতার কয়েক বছর আগেকার কথা। সাইলেন্ট ছবি তো ফুরিয়ে গেছে 20-30 সালের আগেই। কে একটু পরেই হবে, আমার তো ঠিক মনে নেই। তা আপনি রিফিউজ করলেন? আলবাত, একবার একটা ছবি করতে হয়েছিল, তবে সেটা অন্য গল্প, আর একদিন বলবো। আসলে ফিল্মের হিরো হওয়ার শখ আমার কোনোদিনই ছিল না। আমি চাইছিলাম গোটা জীবনটাই একটা সিনেমার গল্প, একেবারে খাঁটি নির্ভেজাল অ্যাডভেঞ্চার, অথবা বলতে পারিস সিরিজ অফ অ্যাডভেঞ্চার্স। রং মেখে ওই ক্যামেরার সামনে দাঁড়াবো, আর ডিরেক্টর ডুগডুগি বাজাবেন, আর আমি নাচবো, এ শর্মা সে শর্মা না। তাহলে আজ কোন অ্যাডভেঞ্চারের বিষয়ে বলবেন মিস্টার শর্মা? জিজ্ঞেস করলেন ন্যাপলা। খুঁড়োকে এ ধরনের কথা বলার অভ্যেস একমাত্র ন্যাপলারই আছে, তবে খুঁড়ো সেটা পিছনে কিছু মাইন্ড করেন না। বাইরে একটা খিটখিটি মেজাজে ভাব দেখালো, আসলে মনটা ছিল ভীষণ নরম। এটা আমরা জানতাম। বেনেটলা থেকে বালিগঞ্জ আসেন শুধু আমাদের গল্প শোনানোর জন্য, এটা তো আর মিথ্যে কথা নয়। দুধ চিনি চারা চায়ের পর চা খেয়ে দুটো লম্বা চুমুক দিয়ে পুরো শুরু করলেন। 1944-এ তখন আজমিরে। তখন আমার বয়স কত হবে? এই 27-28। আমরা 5 জন, আমি, ভুলু, চটপটি, সুনন্দ আর ন্যাপলা গল্পের জন্য রেডি হয়ে বসে আছি। চা শেষ করে একটা এক্সপোর্ট কোয়ালিটির বিড়ি ধরিয়ে পুরো আরম্ভ করলেন। আগ্রা একটা ব্যাংকে চাকরিতে ইস্তফা দিয়ে কোথায় যাই ভাবছি, এমন সময় হঠাৎ মনে পড়ে গেল আমার ধরণী কাকার কথা। আমার বাবার মাস্তুতো ভাই, তিনি জয়পুরে হোমিওপ্যাথি প্র্যাকটিস করে বেশ পয়সা জমিয়ে ফেলেছেন। রাজস্থানটা দেখাও হয়নি, অথচ ছেলেবেলা থেকেই ও দেশটার প্রতি একটা বিশেষ আকর্ষণ আছে। মনে হয় ভারতবর্ষ ওটাই সত্যিকারের রোমাঞ্চ অ্যাডভেঞ্চারের ঘাঁটি। চলে গেলুম কাকার কাছে। আমি বেকার জেনে কাকা ভুরু কুঁচকে গেল। বললেন, তোর মতন একজন জোয়ান ছেলে ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে, এটা আমি বরদাস্ত করতে পারি না। আজমির যাবি? আমি বললাম, কেন, সেখানে কি আছে? কাকা বললেন, শেঠ গঙ্গারাম আমার পেশেন্ট, পেটের আলসারে ভুগত, আমার ওষুধে চাঙ্গা হয়ে উঠেছেন। তার একটা ইংরেজি জানা ভালো সেক্রেটারি দরকার। তোর তো ইংরেজিতে অনার্স ছিল, তাই না? যদি চাস তো তোকে রেকমেন্ড করে দিতে পারি। যাবি কি? কখন কি কাজে দরকার পড়ে, তাই টাইপিস্টটা আগেই শেখা ছিল। কাজে সেক্রেটারির চাকরির পক্ষে আমি খুব একটা অনুপযুক্ত নই, তবু লোকটার সম্বন্ধে ডিটেল জানা দরকার বলে প্রশ্ন করলুম, কি করেন গঙ্গারাম? তোমার শেঠ গঙ্গারাম বললেই 19টি ভাগ ম্যাট্রোকে সে ঘায়ল হলে তাই ছন্দ শেষে এই কথাটা মনে পড়ে যায়। সেই কবিতাটা, সুকুমার আর গঙ্গারাম। কাকা বললেন, গঙ্গারাম মস্ত ধনী, হিরে জহরতের কারবার, বিদেশে করেসপন্ডেন্স চালাতে হয়,
যে সেক্রেটারি ছিল সে নাকি বিয়ে করার নাম করে সেই যে গেছে আর ফেরার নাম ছিল। বস হিসেবে গঙ্গারাম কি আমি প্রশ্ন করতে যাচ্ছি না। কাকা বললেন কোনো গোলমাল নেই, তবে ওর একটা ছেলে আছে, এই বছর 12 বয়স, বর্তমানে মূর্তিমান বিচ্ছু একটা না, সে যদি কিছু করে থাকে তাহলে আমি কিছু বলতে পারবো না। আমি বললাম কুচ পড়াও নেই, যে ছেলে এখন গোপ গজায় নেওয়ার বয়স হয়নি তাকে আবার ভয় কিসে, তো আমি সামলে নেব। তাহলে লেগে পড়, আমি গঙ্গারামকে চিঠি লিখে দিচ্ছি, আমার রিকোয়েস্টও ঠেলতে পারবে না। কাকার একটা চিঠিতেই গঙ্গারাম রাজি, লিখলেন সেন্ড ইউর নেটিভ ইমিডিয়েটলি। একবার অম্বর প্যালেসে ঢু মেরে জয়পুর চলে গেলাম, মুসলমানদের পবিত্র তীর্থ আজমেরে। আকবর একটা প্রাসাদ বানিয়েছিলেন এই শহরে, আজমির থেকে 7 মাইল দূরে, পশ্চিমে হিন্দুদের তীর্থস্থান পুষ্করকার, সব মিলে একটা মহান ঐতিহ্য বর্তমান সেখানে, মহিয়ান ব্যাপার। প্রথম রাতটা আমি সার্কিট হাউসে থাকলাম, কাকাই বন্দোবস্ত করে দিয়েছিলেন। আনাসাগর নামে একটা বিরাট লেকের ধারে একটা সার্কিট হাউসে, এরম বসে ভারতবর্ষ আর 2টি আছে কিনা সন্দেহ। বারান্দায় বেতের চেয়ারে বসে যেসব দৃশ্য দেখলুম সে জীবনে ভুলব না। হাজার হাজার হাঁস চড়ে বেড়াচ্ছে লেখে, পশ্চিমে তারাগড় পাহাড়, তার পেছনে টেকনিক্যালার ছবির মতন সানসেট হচ্ছে, অনবদ্য। সেট গঙ্গারামের গদি আর বাসস্থানের মধ্যে বাড়ি ভেতর ঢুকলে মনে হয় সেটা আর বোঝার জো থাকে না, এত বড়। 27 বিঘে জমির ওপর বাড়ি, আর সেটার ঘিরে দুর্গের মতন প্রাচীর চারদিক দিয়ে। 250 বছরের সোনাদানার ব্যবসা, ঘরে কত যে মহামূল্য রত্ন গয়নাগাটি আছে তার কোনো হিসেবপত্র নেই। সেই জন্যই এই পাঁচিলের ব্যবস্থা। যদিও যে তাতে 16 আনা সেফটি হয় না সেটা পরেই বুঝেছিলাম, যাক কি পরে যথাস্থানে সে কথাটা বলব। গঙ্গারামের সঙ্গে সকালে গদিতে গিয়ে দেখা করলাম। ভদ্রলোকের বয়স এই 60-65 হবে, ঘি খাওয়া, নধর, হৃষ্টপুষ্ট চেহারা। একবার বসে পড়লে পাশের লোকের হাত ধরে উঠতে হয়, নাহলে উঠতে পারে না, হেল্প তার দরকার লাগে। আমাকে দেখেই প্রশ্ন করলেন, আর ইউ এ বেঙ্গলি? এই প্রশ্নের একটা কারণও ছিল, সেটা এখানে বলি। আগ্রায় থাকতে একদিন ব্যাংকে এক খদ্দের আসে। ভদ্রলোকের চেহারা এমনিতেই ভালো, তার উপরে একজোড়া তাগড়াই গোঁফ ছিল, তাতে একটা পার্সোনালিটি এক খুলে দিয়েছে না। সেদিনকে দেখেই ডিসিশন নিয়েছিলাম ও জিনিস আমারও চাই। 2.5 মাস লেগেছিল গোঁফের ওই শেপ নিতে, মাঝখানটা ভরাট আর পুরু, আর দুপাশ দিয়ে যেন হাতির সুরের মতন নেমে সেলাম ঠুকছে, দুদিকে এরম বেঁকানো। কলকাতায় বাঙালিদের মধ্যে গোঁফ জিনিসটা প্রায় উঠেই গেছে, কিন্তু পশ্চিমে ওটা খুব তোয়াজ হয়, আর রাজস্থানে তো কথাই নেই। সেটজিকে বললাম, হ্যাঁ আমি বঙ্গ সন্তানই বটে, আর এই গোঁফটা দেখছেন এটা নেহাতি শখের ব্যাপার। ইংরেজিটা মোটামুটি বলতে পারতুম, 2 বছর আগ্রায় থেকে হিন্দিটাও সড়গড় হয়ে গেছিল। তারপর আদব কায়দাগুলো রপ্ত, স্বাস্থ্য ভালো, সব মিলে গঙ্গারাম খুশিই হলেন। বললেন আমার বাড়িতেই তুমি থাকবে, সকালে বিকেলে আমার কাজ করবে, আর দুপুরটা আমি ঘুমোই, আর সন্ধেবেলা তুমি আমার ছেলের টিউশন করবে। ছেলে চালাক, তবে পড়াশোনায় মন নেই, বাড়ি দুরন্ত, সঙ্গদোষে নষ্ট না হয় সেটাও তোমাকে দেখতে হবে। উপযুক্ত পারিশ্রমিক তোমায় দেবো, তবে একটা কথা, আমরা নিরামিষ খাই, মাছ মাংস খেতে চাইলে তোমাকে বাইরে গিয়ে খেয়ে আসতে হবে। অবশ্যই শাক সবজি ফলমূল দুধ মিষ্টি যদি তোমার অরুচি না হয় বা না থাকে তাহলে বাড়ি যাওয়ার দরকার আছে বলে আমি মনেই করি না। নিরামিষ শুনে মনটা একটু দমে গেল, কিন্তু সবজির বাড়ির নিরামিষ রান্না এমনই সুস্বাদু, আর বাড়ির গরুর খাঁটি দুধের মালাই, এসব কোয়ালিটির সেই এর ফলে মাছের অভাব আমাকে মিটিয়ে দিল। তার কোয়ালিটি কি! গঙ্গারামের সব শুধু 7টা ছেলে, তার মধ্যে 2টি অল্প বয়সেই মারা যায়।
দুটি আছে আর্মিতে, দুটি বাপের ব্যবসায় যোগ দিয়েছে, আর ছোটটি হলেন শ্রীমান মহাবীর বিচ্ছু। আমার সঙ্গে কথা বলে গঙ্গারাম ছেলেকে ডেকে পাঠালেন। সে এলে পর বললেন, ইনি তোমার নতুন মাস্টারমশাই। বলেই আমার পরিচয় করলেন, বললেন, যাও এঁকে এর ঘর দেখিয়ে দাও। এমন অস্থির চোখের দৃষ্টি আমি কোনো ছেলের মধ্যে দেখিনি, আর সেই সঙ্গে তীক্ষ্ণ ঝিলিক। বুদ্ধি যে প্রচুর সেটা কোনো সন্দেহ নেই, সে যে বিচ্ছু তাতেও কোনো সন্দেহ নেই, কিন্তু সেটার সঙ্গে বুদ্ধি যে খুব ধারালো সেটা দেখেই বোঝা যায়। গদি থেকে ফিরে বা সেই বাড়ির ভেতর প্রকাণ্ড উঠোন পেরিয়ে একটা প্যাসেজের মধ্যে আরেকটা উঠোনে পৌঁছলাম। তারই পাশে বারান্দার ধারে একটি ঘরে নিয়ে গিয়ে আমাকে হাজির করলো মহাবীর। বোঝাই যাচ্ছে এটা শিশমল জাতীয় কিছু ছিল, কারণ ঘরের নানা দেহারে আয়না দিয়ে বিভিন্ন টুকরো দিয়ে মোড়া রয়েছে। আমাকে পৌঁছে দিয়েই মহাবীর যে কেন চম্পট দিল সেটা মিনিট খানেকের মধ্যেই বুঝতে পারল। ঘরের মেঝেতে দুটি এবং খাটের ওপর একটি জ্যান্ত বিছে অবস্থান করছে। মেঝের দুটো তেঁতুলে বিছে আর খাটের ওপরটি একেবারে খোদ কাঁকড়া বিছে। শেষেরটি আপাতত বিছানার মধ্যখানে বালিশ লক্ষ্য করে এগোচ্ছে। আমি জানি মেঝের দুটি চেহারায় যা ভয়ের উদ্যোগ করে কামড়ে বিষ নেই, তবে বিছানার ওপর যেটি তার ল্যাজের ডগার বাঁকানো হুলটি ছোবর মারলে একেবারে মারাত্মক। বিচ্ছু বিশেষণের তাৎপর্য এই অভাবে প্রথম দিনেই বোঝা যাবে আমি ভাবতে পারিনি। আমি ঘর থেকে বেরিয়ে মহাবীর বলে একটা হাঁক মারলাম। তাতে উত্তর না পেলেও ডাকের পরে উল্টো দিক বারান্দায় স্বয়ং শ্রীমানের আবির্ভাব হলো। হেলতে দুলতে সে এসে দাঁড়ালো থামের পেছনে। আমি তাকে ডাকলাম, এ দাঁড়াও। বিচ্ছু উঠানের মাঝ বরাবর এসে থামলেন। হাত দিয়ে বিচ্ছু তুলতে পারো? জিজ্ঞেস করলাম আমি। শ্রীমান নিরুত্ত। এসো দেখে যাও কি করে কাঁকড়া বিচে ধরতে হয়। এবার বোধহয় শ্রীমানের কৌতূহল হলো। এখানে একটা জিনিস বলে রাখি, আমি নিজেও কোনোদিন কাঁকড়ার দিকে হাত দিয়ে ধরিনি, কিন্তু সেটা যে সম্ভব তা জানি। কারণ ছোটোবেলায় গণেশা বলে আমাদের একটা চাকর ছিল, তাকে এই জিনিস করতে দেখেছি। খপ করে ঠিক ফুলের তলাটা ধরে ফেললে ফুল ফোটার আর মৌকা পায় না নিচে। মহাবীর আমার ঘরের দরজার মুখে এসে দাঁড়ালো। আমি দম টেনে এক বুক সাহস নিয়ে দুগ্গা বলে 100 বলে খাটের ওপর থেকে বিছানাকে ল্যাজ ধরে টেনে তুলল, আর সেটা দু হাতে তুলে মহাবীরের মুখের কাছে নিয়ে বললাম, বিছেগুলো বাইরে ফেলে আসার জন্য একটা পাত্র নিয়ে আসো। আর দেখছই তো আমার যখন ভয় নেই তখন আমাকে ভয় দেখিয়ে কোনো মজাও নেই। মহাবীর 1 মিনিটের মধ্যে একটা কাঁচের বয়াম নিয়ে এলো। তার ভেতরে দেয়ালে লাড্ডুর গুঁড়ো লেগে আছে, তারই মধ্যে প্রথমে কাঁকড়া দুটোকে দিলাম, তারপর তেঁতুল বিছে দুটো একইভাবে ফেলে ওর মধ্যে ঢুকিয়ে দিলাম। যাও বাড়ির বাইরে পাঁচিলের বাইরে ফেলে এসো। মহাবীর গেল। কিছুক্ষণের মধ্যে এসে রিপোর্ট করলো যে সে আমার আজ্ঞা পালন করেছে। তারপর থেকেই মনে হতো যে প্রাইভেট টিউটরের প্রতি তার যে স্বাভাবিক বিরাগ যেটা মহাবীরের, সেটা কিছুটা কাটিয়ে উঠেছে। কতটা কাটিয়ে উঠছে সেটা জানা মুশকিল, কারণ এমনিতে সে অত্যন্ত চাপা স্বভাবের ছেলে। পেটে বোমা মারলেও আসল কথাটা মুখ থেকে প্রকাশ করবে না। কিন্তু ছেলেটি যে অত্যন্ত চৌকস এবং বুদ্ধিমান সেটা বোঝা গেল। কাজের লেখাপড়ায় যাতে তাদের মন বসাতে পারি সে চেষ্টা আমাকে করতেই হবে, তাতে সফল হই বা না হই। দুষ্টুমি বন্ধ করার চেষ্টা আমি করিনি, কারণ জানি সেটা মাঠে মারা যাবে। ট্যাঁটরামের দৌড় যে কত মানে সেটা একদিনের ঘটনা বললেই বুঝতে পারবে। গঙ্গারামের বাড়িতে 4টে ঘোড়া 6টা উট। রাজস্থানে জানো মোটামুটি উটের সারা রাজস্থান জুড়ে প্রচুর উটের 6 লাভ। তার ব্যতিক্রম গঙ্গারামের বাড়িও নয়, 6টা উট। একদিন সকালে মনিবের চিঠি টাইপ করছি গদিতে বসে, এমন সময় স্বয়ং বলে অনেকগুলো উটের আর্তনাদ শুনে উঠল। উটের ডাকের আমার বিভৎস ঘর ঘরে ডাকার কোনো জানোয়ারের মতো হতো না।
বিচ্ছিরি দাগ, জঘন্য। গঙ্গার বাড়িতে চারটে বেরিয়ে এসে দেখি জোড়া জোড়া উট পরস্পরের দিকে পিঠ করে বসেছিল। কোনো এক ফাঁকে শ্রীমান ওর ল্যাজের সঙ্গে গাঁট ছাড়ার মতন বেঁধে দিয়েছে। বসা উট দাঁড়িয়ে উঠতেই ল্যাজে টান পড়ায় বিকট আওয়াজ। মানে বুঝলে তো, উটগুলো একটার দিকে পেছন করে বসেছিল আর গঙ্গারামকে তাদের ল্যাজের সঙ্গে গেঁট বেঁধে দিয়ে এসেছিল। ফলে 6টা উট 3 জোড়া, যখন তারা একটা উঠছে তার ল্যাজে টান পড়ছে, তখন সেই বিকট চিৎকার। গঙ্গারাম এবারে ভারী আপসেট হয়ে পড়াতে আমি তাকে বুঝিয়ে পড়লাম, এ ধরনের দুষ্টুমি বাচ্চাদের ছোটবেলায় থাকে, এটা দীর্ঘস্থায়ী হয় না, বেশি দিন থাকে না। তোমার ছেলের বুদ্ধি যথেষ্ট আছে, সে পড়াশোনায় ভালো হবে, এই গ্যারান্টি আমি দিচ্ছি, তুমি চিন্তা করো না। এত বলার পরে বাপ স্বস্তির নিঃশ্বাস পেলেন। মহাবীরকে পড়ার টাইমে ছিল সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টা। একতলার পেছন দিকে আমার ঘরের ঠিক উল্টো দিকে একটা ঘরে পড়াশোনা হতো। আমি গিয়ে বসলেই বেয়ার এসে 1 গ্লাস শরবত দিয়ে যেত। সেটা যে কিসের শরবত তা কোনোদিন ঠাউর করে উঠতে পারিনি, তবে এটুকুন বলতে পারি, এমন সুস্বাদু সুগন্ধি শরবত আমি জীবনে কোনোদিন খাইনি। শরবত শেষ হতে না হতেই ছাত্র এসে পড়তেন। একদিন দেখি ছাত্র আর আসে না, আমি বসেই আছি, ঘড়ি দেখছি 20 মিনিট হয়ে গেল, 25 মিনিট, 1 ঘন্টা, তাও সে আসে না। দেরির কারণ থেকে বুঝতে পারছি কি হতে পারে বুঝতে পারছি না। হঠাৎ শ্রীমান এসে হাজির। কি ব্যাপার বলো তো, এত দেরি কেন? তোমায় একটা জিনিস দেখাবো, বললেন শ্রীমান। বাবার নেশা পুরোপুরি না হলে ট্যাঙ্ক থেকে চাবি বের করতে পারছিলাম না। সর্বনাশ, বাবার ট্যাঙ্ক থেকে চাবি? সেটি যে গাঁজা যেহেতু কিছু একটা সেবন করেন সন্ধ্যেবেলায়, সেটা জানতাম। কিসের চাবি জিজ্ঞেস করলাম আমি। সিন্ধুকের, বললেন শ্রীমান বিচ্ছু। তার পকেট থেকে যেটা বার করে ঠক করে টেবিলের উপর রাখল। ল্যাম্পের উপর সেটা দেখে আমার চোখ ধাঁধানি ঝলসে গেল। তার ঝলসানি আমাকে চমকে দিল। জিনিসটা একটা সোনার লকেট, সাইজটা ক্যারামেল সাইজের স্ট্রাইকারের মতো। তার মাঝখানে একটা আধুলিম সাইজের একটা সবুজ মণি, ওটা নির্ঘাত মকরক বা পান্না। তাকে ঘিরে চারদিক দিয়ে রয়েছে হীরের বলয়, আবার তাকে ঘিরে রয়েছে সোনার কারুকার্য করা বসানো চুনি আর পান্না। জাহাঙ্গীর মাস্টারের জিনিস ছিল এটা, চাপা গলায় বলল। 20 লাখ টাকা দাম। বাবা এটা কাউকে দেখান না, কাউকে বিক্রি করবেন না। আর তুমি সেটা সিন্ধুক থেকে বার করে নিয়ে এলে? বাহ, তোমাকে দেখাবো না? তোমার দেখা হলে আবার রেখে দিয়ে আসবো। আমি অবাক হয়ে একবার লকেটের দিকে, একবার মহাবীরের দিকে তাকিয়ে রয়েছি। এমন সময় হঠাৎ প্রশ্ন করে বসলো মহাবীর, টোটা সিংয়ের নাম শুনেছ? কে টোটা সিং? আসল নাম কেউ জানে না, ডাকু টোটা সিং। পুলিশ ধরে তাকে জেলে পুরেছিল। ও জানলার গড়ার হাত দিয়ে বেঁকে পালিয়ে যায়। এবার মনে পড়ল, কোনো একটা কাগজে পড়েছিলাম বটে, রাজপুত ডাকাত। রাজপুতের মতোই চেহারা, ফর্সা রং, কিন্তু ডাকাতি করে কালো ভিলদের সঙ্গে। ভারী রহস্যময় চরিত্র। পুলিশ জেরা করেও কিছু জানতে পারেনি। দুর্ধর্ষ সাহসী, আর বন্দুকের নিশানা অভ্যর্থ, গায়েও নাকি প্রচণ্ড শক্তি। তা হঠাৎ টোটা সিংয়ের কথা জিজ্ঞেস করছে কেন? আমি জিজ্ঞেস করলাম। আমাদের বাড়িতে এলে বেশ মজা হবে। আমি তো হয়ে গেলাম, এসব কি বলছো তুমি? গোলাগুলি চলবে আর মজা হবে না? এসব কথা বলো না মহাবীর, যদি লৌকিক খুন হয় সেটা কি খুব ভালো হবে? মহাবীর আর কিছু বলল না। তার উৎসাহের সঙ্গে আমার উৎসাহ মেলাতে না পড়ে সে বুঝতে কিছুটা ম্রিয়মান হয়ে গেল। সে একটু হতাশই হলো। তবে লকেটটা দিয়ে বললাম, যাও, এটা আবার সিন্ধুকে রেখে এসো। মহাবীর বাধ্য ছেলের মতন লকেটটা নিয়ে গিয়ে আবার 5 মিনিটের মধ্যেই ফিরে এলো। সেদিন আর তেমন জমিয়ে পড়াশোনা হলো না। রাত্রিরে শুয়ে সেই লকেটটার কথা, সেই সঙ্গে বিপুল ধনসম্পদের মধ্যে রয়েছি, সেটা বসে বসে ভাবছিলাম। বসে বসে না অবশ্য, আমি তখন শুয়ে ভাবছিলাম।
আমার ঘরের ওপরেই সেট গঙ্গারামের ঘর। শেঠজির ইনসোমিনিয়া আছে, রাত 2:30টার আগে তিনি ঘুমোতে পারেন না, তার ঘুম আসে না। ফলে নেশার ফলে সন্ধ্যে 7টা নাগাদ একটা তন্দ্রার ভাব আসে, তারপর 10টা থেকে একেবারে সজাগ। এই ব্যায়াম হোমিওপ্যাথির সারেনি, তাই শেঠজি অ্যালোপ্যাথিক ঘুমের বড়ি খান। কিন্তু যতক্ষণ না ঘুমের আমেজ আসে ততক্ষণ তিনি ঘরে পায়চা দেখেন। তার পদধ্বনি আজ শুনতে পাচ্ছি আমার মাথার ওপরে, কেন আমার মাথার ওপরেই, ঠিক মাথার ওপরেই তার ঘর। ক্রমে ক্রমে সেই পায়ের শব্দও মিলিয়ে গেল, কিন্তু আমার চোখে ঘুম নেই। ঢং ঢং করে গদির ঘড়িতে জানিয়ে দিল রাত্রি 2টো বাজে। আর তার কিছুক্ষণ পরেই মাথায় আকাশ ভেঙে পড়ল। একে টেলিপ্যাথি বলবো কিনা জানি না। আজই সন্ধ্যাবেলা ডাকাতির কথা হলো, আর আজই ডাকাত পড়লো শেঠ গঙ্গারামের বাড়িতে। প্রথমে সন্দেহ হলো কুকুরের ঘেউ ঘেউ শুনে, তারপর ঘোড়ার চিহি চিহি আর উটের পরিত্রায় চিৎকার, তারপর হই হল্লা, তারপর 3-3টে বন্দুকের আওয়াজে পেয়ে আমি খাটের ওপর শটান উঠে বসলাম। ঘর থেকে বারান্দায় বেরোবো কিনা ভাবছি, এমন সময় বেশ কিছু লোকের সঙ্গে দ্রুত পায়ে শব্দের সমস্ত বাড়ি সব গম গম করে উঠল। দরজা দিয়ে মুখ বাড়িয়ে ওদিকের বারান্দায় প্যাসেজের দিকে যে অংশটা দেখা যায় তাতে আলোকরশ্মির ছটফটানি দেখে বুঝলাম কে বা কারা টর্চ ফেলছে। মাথায় রোগ চেপে গেল। শেঠজি আমাকে একটা রিভলভার দিয়েছিলেন, সেটা নিয়ে প্যাসেজের দিকে এগিয়ে গেল। বাড়িতে যদি ডাকাত পড়েই থাকে তাহলে এরকম কেঁচো হয়ে বসে থাকার বাঙালির মুখে যে কালি পড়বে। কিন্তু প্যাসেজ দিয়ে বেরোনো মাত্র একটা বন্দুকের গর্জনের সঙ্গে সঙ্গে বুঝলাম আমার কানের পাশ দিয়ে একটা গুলি বেরিয়ে গিয়ে পেছনের দিকে একটা কাঁচের জানলাকে চৌচির করে দিল। আমি বেগতিক থেকে মাটিতে হুমড়ি খেয়ে পড়লাম। গোলাগুলি চললে এটাই যে প্রশস্ত পন্থা সেটা আমার জানা ছিল। তাও উপর অবস্থায় আগ বাড়িয়ে রিভলভারের ঘোড়া টিপে একজন বন্দুকধারীর দিকে একটা গুলি চালিয়ে দিলাম। লোকটা আর্তনাদ করে কোমরে হাত চাপা দিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আজ অমাবস্যা, কিন্তু উঠোনের ওপরে ছাদ নেই বলে আলোতেও কিছু দেখা যাচ্ছিল। এইভাবে কুরুক্ষেত্র চলল প্রায় মিনিট করে। শেঠজির বাড়ি পাহারাদের জন্য সশস্ত্র দারোয়ান ছিল গোটা আসছে। কাজে যুদ্ধ যে শুধু একতরফা ঘটেছে তা নয়। ক্রমে হল্লা, আর্তনাদ, গুলির শব্দ, পায়ের শব্দ ইত্যাদি সব কিছু থামার পরে আমি আবার উঠে দাঁড়ালাম। তখন এদিক ওদিক বাতুক জ্বলতে শুরু করেছে। ওপর থেকে মেয়েদের ঘরের ঘোর বিলাপের আওয়াজ শোনা যাচ্ছে। যতদূর মনে হচ্ছে রেড সাকসেসফুল। মিনিট খানেকের মধ্যে মহাবীর দৌড়ো এলো দোতলা থেকে। সে আমার ঘরেই যাচ্ছিল। মাঝপথে আমাকে দেখে থমকে দাঁড়িয়ে এসে পাখা খবর দিল। টোটা সিংয়ের ডাকাতের দল বিস্তর ধনুদল লুট করে নিয়ে গেছে, ইনক্লুডিং শেঠজির সন্দুক খুলে জাহাঙ্গীরের লকেটটা। শেঠজি নাকি নিজে বিপদ বুঝে গিন্নি ও মহারুকিনের ছাদে গা ঢাকা দিয়েছিলেন। তার 2 ছেলে প্রতাপ ও রঘুবীর বন্দুক নিয়ে ডাকাতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। দুজনেই জখম। এছাড়া 2টি প্রহরী মরেছে, আরেকটির পায়ে গুলি লেগেছে। কিন্তু গল্পের এখানেই তো শেষ নয়। পুলিশ ডায়েরি ইত্যাদি যা করা তা তো হলোই। এখানে বলে রাখি যে শেষ পর্যন্ত ইন্সপেক্টর যশবন্ত সিং তার দলের লোকেরা জাহাঙ্গীর লকেট সমেত চোরাইমারের অধিকাংশই উদ্ধার করেছিলেন। ডাকাত দলের 7 জন ধরা পড়েছিল, তবে টোটা সিং উধাও। কিন্তু এসবের আগে আমাকে জড়িয়ে যে ঘটনা ঘটলো তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ডাকাতির ঘটনা হয়ে গেছে 2 দিন পরের সন্ধেবেলা। ছাত্র পড়ানোর সময় যথারীতি 7টার সময় আমি সেখানে গেছি, যে ঘরটা আবার পড়ানোর কথা। শরবতও খাওয়া হয়ে গেছে। এমন সময় অনুভব করলাম আমার মাথাটা কেমন যেন ঝিনঝিন করছে। ছাত্র তখনও আসেনি। এদিকে ক্রমেই বুঝতে পারছি যে চোখের সামনে জিনিসগুলো দেখতে দেখতে কিরকম কষ্ট করে ফোকাস করতে হচ্ছে। দৃষ্টিটা আমার ক্রমশ ঝাপসা হয়ে উঠছে। কী যে হলো কিছু তো বুঝতে পারছি না। শুধু এটুকুন বুঝছি এই অবস্থায় পড়ানো আমার পক্ষে আজ অসম্ভব। এমন সময়
শ্রীমান মহাবীর সিংয়ের প্রবেশ, হাতে একটা হলদে কাগজ, হ্যান্ডবিলের মতন। অবাক হয়ে দেখলাম তাতে আমারই ছবি। টোটা সিং বলল, তার চোখ জল জল করছে। এই হলো, মহাবীর বলল। টোটা সিং, তার চোখ জল জল করছে। টোটা সিং কি বলছে ছেলেটা পাগলের মতন? স্পষ্ট দেখছি তো আমার ছবি, সেই গোঁপ, সেই ঝুলপি, সেই নাক, সেই চোখ। টোটা সিং বলল, মহাবীর, ঠিক তোমার মতন দেখতে। রাস্তার দেয়ালে দেবে ছবি আটকে দিয়েছে আজই দুপুরে। ধরে দিতে পারলে নগদ 2000 টাকা পুরস্কার। এই অবস্থা আমি কাগজটা ওর হাত থেকে নিয়ে চোখের সামনে দিয়ে যেটা কী লেখা আছে পড়ার চেষ্টা করলাম। বড় বড় করে লেখা আছে। টোটা সিং নামটা করতে কোনো অসুবিধেই হল না। সেই সঙ্গে ছবির মাথার উপর লেগেছে রিওয়ার্ড ₹2000। পুলিশ তোমাকে ধরতে আসবে, মহাবীর বলল। কিষানলাল বলল, ও পুলিশকে বলে দেবো যে তুমি এখানে থাকি, ও দেখেছে দেয়ালের ছবি। কিষানলাল শেঠজির দোকানে একজন কর্মচারী। লোকটা খুব সুবিধের নয়, সেটা আমারও কয়েকবার মনে হয়েছে। তোমার জেল হবে বলে চলেছে মহাবীর। আমার জেল হবে সে যেন রেহাই পায় এমনই তার ভাব, কেন তাকে তার পড়াতে হবে না। এই অদ্ভুত প্রায় বেহুশ অবস্থায় বুঝতে পারলাম যে এই ছেলেটাকে আমি এখনো বশ করতে পারিনি। সে আমার প্রতি যেমন বিরূপ ছিল তেমনই বিরূপই হয়ে আছে। আমি আর চোখ খুলতে পারছিলাম না, জিভ জড়িয়ে আসছে। তারই মধ্যে বুঝতে পারছি এই বৃষ্টি অবস্থায় পড়ে গেছি। চেহারার এতই অমিল যে গঙ্গারামও আমাকে উদ্ধার করতে পারবেন কিনা সন্দেহ। শেষটায় হাত করা হবে। ঘর থেকে বেরিয়ে টলতে টলতে উঠোন পেরিয়ে কোনো মতে আমার শীষ মহলে বিছানায় এসে শুয়ে পড়লাম। আর শোয়া মাত্রই অগৌরে ঘুম। আমি একটু জল খেয়ে নিই, জল চেষ্টা পেয়েছে। তো আমার জল খাওয়া হলো। তোমরা নিশ্চয়ই গান খানা করে শুনছ। শুয়ে তো পড়লাম, অগরে ঘুমিয়ে পড়েছি। পরদিন যখন ঘুম ভাঙলো অনেক পুরুষ মানুষের গলার শব্দে, ভারী গলায় কে যেন ইংরেজি হিন্দি মিশিয়ে বলছেন, আমার ঘরের কাছেই কথা বলছেন। আমাদের কাছে ডেফিনেট ইনফরমেশন আছে এ বাড়িতে সে লোককে দেখা গেছে। আমরা সার্চ করতে চাই। 26টা ঘর আছে এই হাভেলিতে, লুকোনোর জায়গার কি অভাব আছে? আমি প্রমাণ তুললাম। সঙ্গে সঙ্গে পায়ের শব্দ এগিয়ে আসছে আমার ঘরের দিকে। এবার গঙ্গারামের কাতর কণ্ঠস্বর শুনল, এই বাড়িতে টোটা সিং লুকিয়ে থাকবে আমার অজান্তে? এটা কি করে সম্ভব ইন্সপেক্টর সাহেব? দরজার বাইরের লোক। আমি বিছানায় কোনোই ভর করে আতসহা, গলা শুকিয়ে আসছে, বুকের ভেতর ধরপড়ি নেই, এখনো মাথা ভার। কাল কী যে হলো কিছুই বুঝতে পারছি না। চৌকাঠ পেরিয়ে এক পা ঢুকে উর্দি পড়া দারোগা আমার দিকে এক ঝলক দৃশ্য ছড়িয়ে সরি বলে বেড়ে গেলেন। পায়ের শব্দ, কণ্ঠস্বর বারান্দার ডান দিকে মিলিয়ে গেল। আমার মাথা তখনও ভোঁ ভোঁ করছে। তাহলে কি কালকের ছবিটা মহাবীরের আর একটা বিচ্ছুমি? শুধু আমার মনে একটা প্যানিক সৃষ্টি করার জন্য এটা করলো। বিছানা ছেড়ে উঠে পড়লাম। দেয়ালের দিকে চোখ গেল। দেয়ালের সর্বাঙ্গে আয়নার টুকরো, তাতে আমার মুখের ছায়া। একটা নয়, অগুন্তি। কিন্তু এই মুখটাকে কী করে বদলে গেছে? আপনা থেকে আমার হাতটা মুখের ওপর চলে এলো। কোথায় সেই টোটামার্কা তাগড়াই গোঁপ? আমি কি ক্লিন সেভড? আর মাথার চুলে একই দশা, এই যে প্রায় কদম ছাঁট। দৌড় গোড়ায় এখনো দাঁড়িয়ে আছে মহাবীর, তার চোখে মিচকি শয়তানি হাসি। কাল শরবতে কী ছিল সে জিজ্ঞেস করলো। কী ছিল? আমি জিজ্ঞেস করলাম। বাবার 4টে ঘুমের বুড়ি। তুমি ঘুমোলে পর দাদার খুন নিয়ে আসে, আমি তোমার গোঁপ দাড়ি কামিয়ে দিই, কাঁচি দিয়ে চুল কেটে ছেঁটে দিয়েছি, নইলে তোমাকে নির্ঘাত ধরে নিয়ে যেত, ওরা সব বুদ্ধ বনে যাবে। আমি অবাক হয়ে চেয়ে রইলাম মহাবীরের দেখে। এমন ফন্দির তারিফ না করে পারা যায়? আর সে যে সত্যি আমার বন্ধু, এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে?
সাবাস মহাবীর। আমি আমি বন্ধুর পিঠে চাপড় দিয়ে বললাম, জিতে রহো বেটা, জিতে রহো। তা এই হলো ডাকু টোটার সিংয়ের গল্প আর সেন গঙ্গারামের ঢন্ডুলগড়। মানে বিচ্ছু ছেলে মহাবীর, সে যতই বিচ্ছু হোক, সে নিজের টিচারকে সে কিভাবে বাঁচালো পুলিশের হাত থেকে, যেকে তাকে নকল টোটা সিং ভেবে ধরে নিয়ে যেত, সেটাই এই গল্পের মূল উদ্দেশ্য। তাহলে বন্ধুরা, কেমন লাগলো জানিও, আর আমার গল্পে তোমরা লাইক দিও, কমেন্টস করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি এরকম ধরনের নতুন নতুন গল্প নিয়ে তোমাদের কাছে আসবো। টাটা, আজকের মতন আবার আসি, টাটা।